গুড আফটারনুন স্টুডেন্ট। মডেল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ 17 আগস্ট 2020। তোমরা নতুন মডেল স্কুলে ভর্তি হয়েছ একাদশ শ্রেণীর কলা বিভাগে। এই বিশ্বে যে ভয়াবহ করোনা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য বিশ্বের সমস্ত স্কুল, বিশেষ করে আমাদের ভারতবর্ষে এই সময় এখনও পর্যন্ত স্কুল খোলার কোনো অনুমতি আমরা পাইনি। আমাদের ক্লাস 1 জুন থেকেই শুরু হয়ে যায়, কিন্তু এই পরিস্থিতিতে আমরা ক্লাস শুরু করতে পারিনি। অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিয়ে আমরা আজ থেকেই তোমাদের নতুন যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ কলা বিভাগ বা বিজ্ঞান বিভাগ দুটো ক্ষেত্রেই আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। জানি না আমরা কবে স্কুল খুলতে পারবো, ক্লাসরুম শিক্ষার ব্যবস্থা করতে পারবো। শিক্ষার্থীরা তোমরা যাতে পিছিয়ে না পড়ো সেই ভেবেই আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। প্রত্যেকেই তোমরা আর্টসে যারা ভর্তি হয়েছ, আমি প্রথমেই বলে নিই আমাদের স্কুলের সাবজেক্টের বিষয়। যে সমস্ত সাবজেক্ট নিয়ে তোমরা আর্টসে পড়াশোনা করবে সেই সমস্ত সাবজেক্টগুলো আমাদের স্কুলে পড়ানো হয়। বাংলা ইংরেজি বাদ দিয়ে ইতিহাস, ভূগোল, পল সায়েন্স, ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো আমাদের স্কুলে পড়ানো হয়। এই বাংলা ইংরাজি বাদ দিয়ে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো 4টে সাবজেক্ট তোমরা বাছাই করে নিতে পারবে। এখন অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট অ্যাটেন্ড করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এই কারণেই আমি বলছি যে অ্যাটেন্ড করলে তোমরা আরও ভালোভাবে নিজেদের সাবজেক্টগুলো বাছাই করতে পারবে। কোনটা বেশি কমফোর্টেবল হচ্ছে তোমার কাছে সাবজেক্ট হিসাবে, সেগুলো তোমরা নিশ্চিত হতে পারবে। এই জন্য আমি সাজেশান দেব তোমাদের যে প্রত্যেকটি সাবজেক্ট ক্লাস করো, দেখো তোমাদের কোন সাবজেক্টটা বেশি ভালো লাগছে, কোনটা বেশি কমফোর্টেবল মনে হচ্ছে। যদি মনে হয় যে ইতিহাসের থেকে আমার পল সায়েন্স বেশি কমফোর্টেবল মনে হচ্ছে, তাহলে তোমরা ইতিহাস বাদ দিয়ে পল সায়েন্স নিতে পারো। যদি মনে করো পল সায়েন্সের থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বেশি কমফোর্টেবল হচ্ছে, তাহলে সেটা নিতে পারো। নিজেদের ইচ্ছা মতো তোমরা সাবজেক্টগুলো চুজ করতে পারবে, যতদিন না ফাইনাল তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, কাউন্সিলে যাচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন। ঠিক আছে, তাহলে এসো আমরা এবার একাদশ শ্রেণীর ক্লাস শুরু করি। আজকের যে চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। এর আগেও নিশ্চয়ই তোমরা কম্পিউটার নিচু ক্লাসে যে স্কুলে পড়তে আগে সেখানে পড়েছ। কম্পিউটার সম্বন্ধে সম্যক জ্ঞান প্রত্যেকেরই আছে আমি মনে করি, কারণ এখন প্রত্যেকের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে। তোমরা মোবাইল সেট যেমনভাবে চালাচ্ছ, কম্পিউটারও এই একইভাবে আমরা এভাবে চালানো করতে পারি। তবে কিছু সাধারণ জ্ঞান থাকে কম্পিউটার চালানো, কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমাকে মেনটেন করতে হয়। বইয়ের বিষয় বলি, একাদশ শ্রেণীর বই বা দ্বাদশ শ্রেণীর বই কাউন্সিল অনুমোদিত যে কোনো বই তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিনতে পারো। তবে স্কুলে মাস্টারমশাইরা একটি নির্দিষ্ট বই ফলো করেন এবং সেই ফলো করেই ক্লাসে পড়া এগিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা নেক্সট ক্লাসে বলে দেব যে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য কোন কোম্পানির কোন লেখকের বই কিনবে। বিগত দিনে আমরা নিউ লাইট কোম্পানির আশুতোষ গুহ পাল চিন্ময় গুহ এবং আশুতোষ পাল, গুহ পাল এর লিখিত বই আমরা
ফলো করেছি। এটা কোনো ম্যাটার নয়, কারণ সমস্ত বিষয়ই কাউন্সিল অনুমোদিত সিলেবাসের মধ্যে থেকেই যে কোনো বই আমরা পড়তে পারি। ঠিক আছে, তাহলে তোমরা তৈরি হয়ে নাও। এখন বই কারোর কাছে না থাকলেও খাতা পেন নিয়ে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের নোটসগুলো বা যে বিষয়গুলো মনে রাখার নয় লিখতে হবে সেগুলো খাতায় নোট করে আপাতত খাতাকে বই বানিয়ে পড়াশোনা শুরু করতে হবে। আমি আগামী ক্লাসে তোমাদের ফাইনালি বলে দেবো কোন বইটা কিনলে তোমরা টিচারদের সঙ্গে ক্লাসে একই রকম বই ফলো করে ক্লাসগুলো করতে পারবে। তাহলে চলো আমরা এবারে প্রথম চ্যাপ্টার শুরু করি। ক্লাস শুরুর আগে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের স্কুলে পড়ানো হয় সেই বিষয়টার নাম করতেই মিস হয়ে গেছে, সেটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন। এই এডুকেশন সাবজেক্টও তোমরা চুজ করতে পারো। ঠিক আছে, চলো ক্লাসের দিকে যাই। একাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের প্রথম অধ্যায় আমরা আজকে শুরু করতে চলেছি। এই প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হলো কম্পিউটারের বিবর্তন, ইভলিউশন অফ কম্পিউটার্স। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার। তো এই প্রথম অধ্যায়ের আমরা যে বিষয়টি শুরু করব সেটা হচ্ছে কম্পিউটারের ইতিহাস। তোমরা ইতিহাস পড়েছো, ছোট থেকেই পড়ে আসছো ইতিহাস। কোনো ঘটনাই কিন্তু হঠাৎ করে ঘটে যায় না, কোনো আবিষ্কার কিন্তু হঠাৎ করে হয় না, তার পিছনে অতীত গল্প থাকে, সেই অতীতটাই হলো ইতিহাস। তো এইভাবে কম্পিউটার এর ইতিহাস আমাদের জানতে হবে কিভাবে আমরা আজকের এই মডার্ন কম্পিউটার হাতের কাছে পেলাম। তো কম্পিউটার একটি গণক যন্ত্র, তোমরা প্রত্যেকেই জানো। গণনার ইতিহাস যদি আমরা চর্চা করি তাহলে আমরা কি জানতে পারি যে আদিম যুগে বা প্রস্তর যুগে নুড়ি এবং পাথরের সাহায্যে গুহার গায়ে মাটিতে দাগ কেটে কেটে বা আঙুল গুনে গণনার কাজ শুরু করেছিল। তারপর সভ্যতার বিবর্তনের সাথে সাথে তারপর আমরা যন্ত্র পেয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে প্রথমের দিক। কম্পিউটার ইতিহাসের শুরুতেই আমরা অ্যাবাকাস নামক যন্ত্রটি সম্পর্কে ভালো করে জেনে নেব। তো অ্যাবাকাস তোমরা অনেকেই শুনেছো বা দেখেছো। এখনো অনেক ভালো ভালো নামকরা প্রাইমারি স্কুলে, অবশ্যই সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি স্কুল, সেখানে অ্যাবাকাস নামক একটি যন্ত্র থাকে। তো এই অ্যাবাকাস যন্ত্রের ছবিটা প্রথমে তোমাদের দেখায়, তারপর ব্যাখ্যা করলে বিষয়টি হয়তো কেউ কেউ দেখে থাকবে, শুনে থাকবে, বুঝতে পারবে। ওকে, এটি হলো সেই অ্যাবাকাস যন্ত্র যে যন্ত্রের সাহায্যে প্রাথমিকভাবে গণনার কাজ শুরু করা হয়েছিল। তো আজ থেকে প্রায় 5015-16 বছর পূর্বে কি হয়, চীন দেশে, তোমাদের যে বইটা পড়বে সেই বই দেখবে চীন দেশ উল্লেখ করা আছে, কিন্তু আদৌ সেটা গ্রিক দেশে প্রথম আবিষ্কার হয়েছিল এই অ্যাবাকাস নামক যন্ত্র। এবং এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম হস্তচালিত গণক যন্ত্র। ঠিক আছে, এই অ্যাবাকাস কথাটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ অ্যাবাকোস থেকে। অ্যাবাকোস থেকেই হয়েছে অ্যাবাকাস, তো যার বাংলা অর্থ হলো গণনা করা। তো এটি একটি সরল যন্ত্র, কাঠের হতে পারে অথবা কোনো ধাতু দ্বারা ফ্রেম দিয়ে তৈরি, কয়েক সারি তার বাঁধা থাকে, যেটা তোমাদের ছবিতে দেখালাম। এই তারের মধ্যে কিছু পুঁথি বা পাথর, নুড়ি ইত্যাদি ঢোকানো থাকে। তো এই পুঁথিগুলিকে হাতের সাহায্যে কি করা হয়, একবার উপরে ওঠানো হয়, একবার নিচে নামিয়ে সাধারণভাবে বাচ্চাদের যোগ বিয়োগ অঙ্ক শেখানো হয়। এখন বর্তমানে বিভিন্ন প্রাইমারি স্কুলে, যেখানে বাচ্চাদের 1 থেকে 4 পর্যন্ত ক্লাস করানো হয়। ঠিক আছে, তো পরবর্তীকালে বিভিন্ন দেশে এই অ্যাবাকাসকে অনুকরণ করে এক একটি দেশ তাদের ভাষা অনুযায়ী এক এক রকমের যন্ত্র আবিষ্কার করলো অ্যাবাকাসের মতো, এবং তাদের ভাষা অনুযায়ী
বিভিন্ন রকম নাম দেওয়া হলো। সেই নামগুলো আমরা বিভিন্ন দেশে কি কি, জাপানে কি নাম, চীনে কি নাম, ল্যাটিন আমেরিকা দেশগুলিতে কি নাম ছিল, এইগুলো আমাদের জানতে হবে। তো ওই গ্রিক দেশে যে অ্যাবাকাস শব্দের উৎপত্তি, অ্যাবাকাস, তখন জাপানে এই ধরনের অ্যাবাকাস যন্ত্রের নামকরণ করা হয় কি সরোব্যান। সরোব্যান মানেও হচ্ছে গণনা করা জাপানি ভাষায়। চীনে এই অ্যাবাকাস যন্ত্রের নাম হয় সুয়ান পান, SUANPAN, সুয়ান পান। ল্যাটিন আমেরিকার দেশগুলিতে এর নাম হয় কম্পিউট, COMPUTE, কম্পিউট। এর অর্থ হলো গণনা করা। তাহলে আমরা বিভিন্ন দেশে অ্যাবাকাস যন্ত্রের নামগুলো জেনে নিলাম। এবারে আমরা চলে আসব দ্বিতীয় যন্ত্র, যার নাম নেপিয়ার্স বোন। তো এই নেপিয়ার্স বোন সম্পর্কে জানতে হলে সময় এবং আবিষ্কর্তার নাম অবশ্যই জানতে হবে। দেখো, সপ্তদশ শতকের পুরো ভাগে অর্থাৎ 1617 খ্রিস্টাব্দে স্কটিশ একজন গণিতজ্ঞ জন নেপিয়ার এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন এবং এই যন্ত্রটির নাম ওনার নাম অনুসারে হয়েছিল নেপিয়ার্স বোন বা নেপিয়ারের হাড়। বোঝা গেল? এই যন্ত্রটি দেখতে ছিল ঠিক এই রকম। এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত 10টি দণ্ড বা হাতির দাঁত দ্বারা রড তৈরি। সেই নেপিয়ার্স বোন যন্ত্রটিতে 10টি রেখাঙ্কিত দণ্ড, যে যন্ত্রের সাহায্যে আমরা সাধারণভাবে যোগ বিয়োগ ছাড়াও দুটি বড় সংখ্যার গুণ করা সম্ভব হয়েছিল তখনকার দিনে। এছাড়াও এই যন্ত্রটি একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হলো লগারিদম ও অ্যান্টি লগারিদমের ধারণা তৈরি করা যায়। অর্থাৎ যারা 11 ক্লাসে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে তাদের অঙ্কের সিলেবাসে লগারিদম বলে একটি চ্যাপ্টার আছে, অঙ্কের চ্যাপ্টার। সেই লগারিদম করা যায় এই যন্ত্রের সাহায্যে। লগারিদম হচ্ছে এমনই একটি পদ্ধতি যেটার বড় বড় সংখ্যার গুণকে খুব সহজ পদ্ধতিতে করা যায়। ঠিক আছে? এরপরের যন্ত্রটির নাম হলো স্লাইড রুল, যা 1620 সালে ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অক্সেট তৈরি করেছিলেন নেপিয়ারের তৈরি যন্ত্রের উপর ভিত্তি করে। এটির ছবিটা তোমাদের দেখাচ্ছি স্ক্রিনের উপর, তোমরা লক্ষ্য করো। এই সেই স্লাইড রুল যেটি স্লাইডিং স্কেল দ্বারা তৈরি। একটি বড় স্কেল, তার ওপর স্লাইডিং ছোট স্কেলের ওপর চাপিয়ে দিয়ে স্কেলটিকে এদিক ওদিক করে স্লাইড করে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করার পদ্ধতি আবিষ্কার হয়েছিল। নেক্সট হচ্ছে পাস্কালিন যন্ত্র। পাস্কালিন যন্ত্র স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, এটি সেই পাস্কালাইন যন্ত্র যা 1642 খ্রিস্টাব্দে বিখ্যাত ফরাসি গণিতবিদ ব্লেজ পাস্কাল কিছু ছোট ছোট চাকার সাহায্যে উন্নত মানের গণকযন্ত্র আবিষ্কার করেছিলেন এবং এই যন্ত্রের সাহায্যে খুব বড় সংখ্যার অর্থাৎ 4 সারির যোগ বিয়োগ ছাড়াও গুণ ভাগ করা সম্ভব হয়েছিল। এই যন্ত্রটি হচ্ছে পাস্কালাইন যন্ত্র। তোমরা এখন যে ক্যালকুলেটরে হিসাব নিকাশ করো যোগ বিয়োগ গুণ ভাগ, সেই ক্যালকুলেটর হচ্ছে পাস্কালাইন যন্ত্রের উন্নত রূপ। তাহলে পাস্কালাইন যন্ত্রটি প্রথম ক্যালকুলেটর নামে অভিহিত করা হয়েছিল। পাস্কালাইন যন্ত্র যদি আবিষ্কার করা না হতো তাহলে কিন্তু আজকের যে ক্যালকুলেটরের রূপ সেটা আমরা কখনোই আমাদের হাতের কাছে সঙ্গী হিসাবে পেতাম না। পরবর্তী যন্ত্রটির নাম হলো স্টেপড রেকনার। এই স্টেপড রেকনারটি 1671 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গডফ্রে লিবনিজ পাস্কালিন যন্ত্রের ব্যাপক উন্নতি সাধন করে আবিষ্কার করেছিলেন, যার জন্য ওনার নিজের নাম অনুসারে যন্ত্রটির নাম আখ্যা দেওয়া হয়েছিল লিবনিজের স্টেপড রেকনার। এই লিবনিজের স্টেপড রেকনারই হল
প্রথম যন্ত্র যার সাহায্যে কোনো সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ পদ্ধতিগুলি 4টি একই সঙ্গে গাণিতিক কাজ করার ব্যবস্থা ছিল। এর আগে এমন কোনো যন্ত্র ছিল না যাতে একসঙ্গেই 4টি কাজ করা হতো। কোনোটায় যোগ বিয়োগ করা হতো তো কোনোটায় গুণভাগ করা হতো না, কোনোটায় গুণভাগ করা হতো তো যোগ বিয়োগ করা হতো না। কিন্তু লিবনিজের স্টেপ স্ট্রেটনার স্বয়ং সম্পূর্ণ যন্ত্র যার সাহায্যে আমরা এই কাজগুলো করতে দেখতাম। পরের যন্ত্রটির নাম ডিফারেন্সিয়াল ইঞ্জিন। স্ক্রিনের উপর যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি হলো ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই যন্ত্রটি 1822 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক স্যার চার্লস ব্যাবেজ তৈরি করেছিলেন এবং এই যন্ত্রটির নাম দিয়েছিলেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই যন্ত্রটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা কি, যন্ত্রটি একটি মেমোরি বা স্মৃতি ভাণ্ডার ছিল যা অনেকটা মানুষের মতো কাজ করত। ফলে এই যন্ত্রটি তথ্য ধরে রাখা ছাড়াও অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারত, মাল্টিপল ওয়ার্ক। ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইঞ্জিনের পর আরও 10-11 বছর ধরে গবেষণা করে স্যার চার্লস ব্যাবেজ আরেকটি ইঞ্জিন তৈরি করেছিলেন, যেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই যন্ত্রটি 1833 খ্রিস্টাব্দে স্যার চার্লস ব্যাবেজই প্রথম স্বয়ংক্রিয় গণকযন্ত্র হিসাবে পরিকল্পনা করেছিলেন। ঠিক আছে। স্যার চার্লস ব্যাবেজের পরিকল্পিত এই যন্ত্রের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ তো করা যেতই, তাছাড়া শতকরা এবং বর্গমূলের যে হিসাব সেই হিসাবও কিন্তু এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন দ্বারা করা সম্ভব হয়েছিল। এই যন্ত্রের নকশায় মূলত 4টি অংশ দেখা যেত। অংশগুলি হল 1 নম্বর মিল, 2 নম্বর স্টোর, 3 নম্বর অপারেটর এবং 4 নম্বর ডিভাইস। বোঝা গেল? তাহলে আমরা 4টি অংশ দেখতে পেলাম অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মধ্যে: মিল, স্টোর, অপারেটর এবং ডিভাইস। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় এবং কেন, এটা নাও বলতে পারো কেন, কিন্তু নিশ্চয় শুনে থাকবে। যাদের একটু কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে বা তোমরা যারা নিচু ক্লাসে কম্পিউটার অনেক স্কুলে থাকে পড়েছো, তারা হয়তো জানো যে আধুনিক কম্পিউটার জনক বলা হয় কাকে। স্যার চার্লস ব্যাবেজকেই আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। কেন বলা হয়? সেই সময় বিজ্ঞান প্রযুক্তি উন্নতি না থাকার ফলে তিনি যে চিন্তা ভাবনা করেছিলেন, পরিকল্পনা তৈরি করেছিলেন, সেটা বাস্তবায়িত করে যেতে পারেননি। কিন্তু পরবর্তীকালে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে সামনে রেখে, ঠিক আছে, বর্তমান যে বিজ্ঞানীগণ তার যে প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছিলেন। চার্লস ব্যাবেজের চিন্তা ভাবনার ফল হিসাবে বর্তমান কম্পিউটারগুলিতে একটি স্মৃতি ভাণ্ডার, যেটা মেমোরি নামে তোমরা জানো, সেই মেমোরির উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যাবেজের এই চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আধুনিক কম্পিউটার বিজ্ঞানীরা কি করলেন, তার পরিকল্পনাকে বাস্তবায়িত করলেন। তিনি যদি এই ধারণাটা না দিয়ে যেতেন তাহলে কিন্তু আজকের কম্পিউটার কখনোই তৈরি করা যেত না। বোঝা গেল? তো ব্যাবেজের এই যুগান্তকারী চিন্তা ভাবনা এবং প্রচেষ্টার জন্য উনাকেই আধুনিক কম্পিউটারের জনক হিসাবে আমরা জেনে থাকি। পরের যন্ত্রটির নাম হলো পাঞ্চ কার্ড। দেখো এখানে যে ফুটোওয়ালা কি শক্ত কাগজ কিছু, এই পাঞ্চ কার্ড আবিষ্কার হয় 1801 সালে এবং এটি আবিষ্কার করেছিলেন, পেশায় ছিলেন তিনি একজন তাঁতি যার নাম জোসেফ জ্যাকওয়ার্ড। জোসেফ জ্যাকওয়ার্ড 1801 সালে প্রথম পাঞ্চ কার্ড নামক একটি যন্ত্র আবিষ্কার করেন, যে যন্ত্রটি অটোমেটিক লুম নামক একটি যন্ত্রে প্রবেশ করিয়ে ইনপুট এর কাজ করা হতো এবং
কাপড়ের নকশা বা ডিজাইন তৈরি করা হতো। এরপরে 1890 খ্রিস্টাব্দে আমেরিকার এক বিজ্ঞানী, নাম হচ্ছে হারম্যান ফলেরিট, তিনি একটি সেন্সাস যন্ত্র ব্যবহার করেছিলেন। এই সেন্সাস যন্ত্রে পাঞ্চ কার্ড ব্যবহার করে আমেরিকার জনগণনার কাজ সম্পন্ন করেছিলেন। তো বিজ্ঞানী হারম্যান ফলেরিটের কোম্পানি এবং আরও কতগুলি কোম্পানি মিলে তৈরি করেছিলেন একটি নতুন কোম্পানি, যার নাম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বা সংক্ষেপে IBM। তোমরা IBM সম্পর্কে জেনে থাকবে। বিভিন্ন ধরনের কোম্পানির মধ্যে IBM হচ্ছে খুব সুপরিচিত একটি আমেরিকান কোম্পানি, যেটির লোগো খুবই সুপরিচিত। তোমাদেরকে লোগো যেটা দেখাচ্ছি স্ক্রিনের সামনে, সেই লোগোটা দেখবে অনেক কম্পিউটার বা CPU গায়ে এরকম লোগো দেখা যায়। এটি হচ্ছে সেই IBM এর লোগো, খুবই সুপরিচিত প্রত্যেকের কাছেই। দেখো, অনেকে দেখে থাকবে এরকম লোগো। আর যার পুরো নাম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, ইংরাজির বানানটা ভালো করে মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। স্ক্রিনের ওপর যে ছবিটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটি ট্যাবুলেটর যন্ত্র। এই ট্যাবুলেটর যন্ত্রের কাজ কি ছিল? পাঞ্চ কার্ডের উন্নতি সাধন করার জন্য ট্যাবুলেটর যন্ত্র এবং পরবর্তীকালে শটার নামক যন্ত্র আবিষ্কার করা হয়। এবারে হলো সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ বা স্টোর প্রোগ্রাম কনসেপ্ট। এটি একটি ধারণা। এই ধারণাটি কে কিভাবে তৈরি করেছিল এবং এই ধারণার ভিত্তিতে আজকের যে আধুনিক কম্পিউটার, সেই কম্পিউটার আমরা চালাচ্ছি। এসো এবারে আমরা এর ব্যাখ্যা বুঝে নিই। 1940 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে জন ভন নিউম্যান নামক একজন বিখ্যাত গণিতবিদ একটি নিবন্ধ লিখেছিলেন এবং তাতে বলেছিলেন যে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে স্মৃতি ব্যবস্থা সম্পন্ন কম্পিউটার তৈরি করা সম্ভব। এবার বাইনারি সংখ্যা পদ্ধতি কি সেটা তোমরা এর পরের চ্যাপ্টারে পড়বে ইন ডিটেলসে। আমরা জেনে নেব বাইনারি সংখ্যা 0 এবং 1। এমনি সবাই তোমরা মোটামুটিভাবে জেনে থাকতে পারো যে বাইনারি সংখ্যা হচ্ছে দুটো 0 এবং 1। তো এই 0-1 পদ্ধতিতেই সমস্ত কম্পিউটার কিন্তু কাজ করে চলে। এবারে আমরা সেই জন ভন নিউম্যানের যে আর্কিটেকচার বা ধারণা, সেই ধারণাটা চিত্র সহকারে বুঝে নেব কিভাবে আজকের কম্পিউটার আমরা হাতের কাছে পেয়েছি। জন ভন নিউম্যানের যে আর্কিটেকচার, এটা কি? দেখো, বর্তমানে যে সমস্ত কম্পিউটার বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, সেই কম্পিউটারগুলি জন ভন নিউম্যানের প্রস্তাবিত ধারণার ওপর ভিত্তি করে নকশা করা হয়েছে। তো এই যে নকশা, এই নকশাকেই বলা হচ্ছে জন ভন নিউম্যানের আর্কিটেকচার। তিনি যে নমুনার কথা বলেছিলেন বা ধারণা তৈরি করেছিলেন, তার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখে নিই। প্রথমটা হচ্ছে প্রোগ্রাম ও ডেটা একটাই মেমোরি ইউনিট থাকবে, সেখানেই সংরক্ষিত করার ব্যবস্থা থাকবে। 2 নম্বর কি? প্রধান মেমোরি, মেন মেমোরি, প্রতিটি অবস্থান স্বাধীনভাবে নির্দেশিত হবে। এবং 3 নম্বর, নির্দেশাবলী ক্রমানুবর্তিকভাবে সিকুয়েন্সিয়ালি সম্পাদিত হবে, পরপর ক্রমিক অনুসারে সেটা সম্পাদিত হবে। এই হচ্ছে এই মূল আর্কিটেকচারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি। ঠিক আছে, এটি হলো জন ভন নিউম্যানের ডিজাইন বা নকশা, যার উপর ভিত্তি করে বর্তমান কম্পিউটারগুলি তৈরি করা হয়েছে। দেখো, নিউম্যানের মতে কোনো ডেটার গাণিতিক বা অ্যারিথমেটিক, এই যে গাণিতিক বা অ্যারিথমেটিক যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং যুক্তিমূলক, যেটাকে লজিক্যাল অপারেশন বলা হয়, যেগুলো তোমরা জানো, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, নট ইকুয়াল টু ইত্যাদি, কাজ করার জন্য একটা আলাদাভাবে ইউনিট থাকবে। এই ইউনিটটাই হচ্ছে এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যা সংক্ষেপে বলা হয় ALU। একটি নিয়ন্ত্রক অংশ থাকবে বা কন্ট্রোল ইউনিট, যাকে সংক্ষেপে CU বলা হচ্ছে। এই কন্ট্রোল ইউনিটই ALU কে নির্দেশ পাঠাবে। ঠিক আছে, ALU CU এর এই দুটি মিলিত অংশকে বলা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU। তোমরা এইটি নাম শুনেছ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU। এই
দুটো মিলেই সিপিইউ গঠিত হয়, যা কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এই জন্যই সিপিইউকে কম্পিউটারের স্মৃতি ভাণ্ডার বলা হয়, স্মৃতি ভাণ্ডার নয়, হৃৎপিণ্ড বলা হয়। ঠিক আছে, তো জন ভ্যান নিউম্যানের এই প্রস্তাবিত ধারণা অনুযায়ী কম্পিউটারের যে গঠন, সেই গঠনটাই পুরো চিত্রে এখানে দেখানো হয়েছে। এখানে দেখো ইনপুট, এটা আউটপুট, আর একটা মেমোরি বা স্মৃতি ভাণ্ডার। সেই স্মৃতি ভাণ্ডারে সমস্ত তথ্য কম্পিউটার ধরে রাখতে পারে, ইনপুট দেয় এবং সেই ইনপুটটা আউটপুট হিসাবে আমরা দেখতে পাই। এই হচ্ছে জন ভ্যান নিউম্যানের আর্কিটেকচার, যা আমাদের বাস্তবে একটি কম্পিউটারের রূপ, বা কম্পিউটার এভাবেই কাজ করে থাকে। জন ভন নিউম্যানের প্রস্তাবিত ধারণা অনুযায়ী কম্পিউটারের যে গঠন, সেই গঠন এতক্ষণ তোমরা দেখলে চিত্র সহকারে। আজকের ক্লাস এই পর্যন্তই রেখে দিচ্ছি। আগামী ক্লাসে তোমরা মনে রাখবে আমরা কম্পিউটারের প্রজন্ম নিয়ে আলোচনা করব। কবে থেকে অ্যাকচুয়ালি কম্পিউটার প্রজন্ম শুরু হয় এবং সেই কম্পিউটারগুলো কি কি, তাদের বৈশিষ্ট্য, কে আবিষ্কার করেছিলেন ইত্যাদি বিষয়। তো তোমরা প্রথম ক্লাস আজকে করলে, কেমন লাগলো এই সাবজেক্টটি তোমাদের, এবং তোমরা অবশ্যই আরও কিছু ক্লাস করে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি বাছাই করবে কি না করবে সেটা তোমাদের বিষয়। ভালো লাগলে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আজকের পর থেকে নিয়মিত তোমরা অনলাইন ক্লাস করবে, এটুকুই আশা রাখছি এবং ক্লাস শেষ করছি।